বাংলাদেশের সাথে এদের যদি বর্ডারটা বন্ধ থাকে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের সমস্ত পণ্য আমরা বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, পাকিস্তান, চায়না তার থেকে ইম্পোর্ট করব। আমাদের কোনো দরকার নাই। আর ঢাকাতে যে 10 থেকে 15 লাখ লোক যেখানে কাজ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ভারতের নাগরিক উইদাউট ওয়ার্ক পারমিট, তারা যে বড় বড় পদে কাজ করে, কোয়ালিটি কন্ট্রোল তো তারাই করে, তাদেরকে অবিলম্বে গার্মেন্টস মালিকরা একটু বাংলাদেশি চেতনাবদ্ধ হন ভাই, দেশের জন্য একটু ফিল করেন, তাদেরকে এখান থেকে বের করেন। আমরা 10 বছর 8 বছর থেকে বলে আসছি, এরা পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের মতো একটা গরিব দেশ থেকে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স দেয়, আমার মনে হয় আরব আমিরাত প্রথম। এরপরও আমাদের চেতনা হয় না। 47 সাল নিয়ে আমি শুভেন্দু অধিকারের কথার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে ওই যে আমাদের মন্ত্রী সাহেব যা বললেন, শেখ কামালের বন্ধু, উনি যেটা বলেছেন এটা আমার কাছে বেশি 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 ইম্পর্টেন্ট। কারণ আমাদের মাঝে একটা ধারণা ওনারা সৃষ্টি করেন, আওয়ামী লীগের আমলও করা হতো, সবসময় করা হয়, নতুন প্রজন্মরা এটা জানে না। নতুন প্রজন্ম মনে করে 47টা বোধ হয় পাকিস্তান সৃষ্টিটা হচ্ছে পাকিস্তানিরা যারা তৎকালীন উর্দুভাষী তারাই করেছে, এবং এটাতে আমাদেরকে শোষণ করার জন্য, আমাদেরকে করায়ত্ত করার জন্য, আমাদের সম্পদ লুট করার জন্য করা হয়েছে। এটা যে কত বড় একটা ভুল তথ্য সেটা আমার মানুষকে জানানো দরকার। এই যে 47 সালে যে বিভাজনটা হলো, আমাদের দেশকে যে পাকিস্তান হলো, ভারতের সাথে ইয়া হয়ে 6-7টা দেশ ব্রিটিশরা করে গেল, টেবিলে বসে স্বাধীনতা আর কি, সেই প্রস্তাবটা যেটা 23শে মার্চ 1940 সালে লাহোরে উঠানো হয়েছিল, প্রথম প্রস্তাব, পাকিস্তান প্রস্তাব। এই প্রস্তাবটা কে উঠিয়েছিল আমাদের বাংলাদেশের জনগণ কি জানেন? এই প্রস্তাব কিন্তু তৎকালীন অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, পরে উনি পাকিস্তানের জাতির পিতা হয়েছেন এবং কায়দা আজম তাকে নামে তাকে ডাকা হয়। উনি কিন্তু এই প্রস্তাব দেননি। এই প্রস্তাব উত্থাপন করেছেন একজন বাংলাদেশি তৎকালীন বাঙালি, শেরে বাংলা একে ফজলুল হক। তার এই প্রস্তাব বাংলায় এবং সেই তার নাম তার সহ সেখানে এখনো স্মৃতিসৌধ করে জাদুঘর করে রাখা আছে লাহোরে, আমি নিজে যেয়ে দেখেছি। পাকিস্তান প্রস্তাব করেছে একজন বাঙালি। কেন করেছেন? কারণ সীমাহীন বঞ্চনা, সীমাহীন অত্যাচার, হিন্দু জনগোষ্ঠীর সাথে 200-300 বছরের বঞ্চনার ইতিহাস থেকে বাঁচার জন্য মুসলমানদের একটা আলাদা ভূখণ্ড, ঐতিহাসিক একটা প্রয়োজন ছিল। এই যে ভুল তথ্যটা জনগণ জানে বা নতুন প্রজন্মকে জানতে দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি? পাকিস্তান প্রস্তাব মানে পাকিস্তানিরা দিয়েছিল, প্রস্তাব তো দিয়েছিল বাঙালি, শেরে বাংলা একের ফজলুল হক। এবং এখন আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন পাকিস্তান প্রপোজাল কে দিয়েছিল। তাহলে আমরা আজকে কেন এটার বিরোধিতা করছি? ওই যে রামানি সাহেব বললেন, বাচ্চা হওয়ার পরে মাকে যদি অস্বীকার করে, এই ধরনের একটা ঘটনা। ঐতিহাসিক প্রেক্ষাপট গুলোকে আমরা পরিবর্তন করতে পারি না। আমি একটু আপনার সাথে একটু অ্যাড করতে চাই। হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি কিন্তু পশ্চিমবঙ্গ এবং আমাদের এই পূর্ববঙ্গ এটা নিয়ে কিন্তু আলাদা রাষ্ট্রের দাবি জানিয়েছিলেন। এটাও যদি আপনি এখানে আলোচনা করতেন। এটা সেকেন্ড পার্ট। এই যে আজকে যে আমরা যে বলছি ঐতিহাসিক প্রেক্ষাপটকে যদি আমরা অস্বীকার করি, 47 না হলে তো আজকে তো আমরা কেউ তো বাংলাদেশে থাকতাম না, আর বাংলাদেশের এই জিনিসও হতো না। যদি আমরা ভারতবর্ষের একটা পার্টি থাকতাম, ধরে নিলাম আমি, ওনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, যাদের মনে এখন খুব কষ্ট লাগে যে ভারত থাকলে ভালো হইতো, দিল্লিতে যেতে ভিসা লাগতো না, বোম্বের নায়িকাদেরকে দেখতে যেতে ভিসা টিসা লাগতো না, ট্রেনে উঠে গেলেই হতো, এটা ওনাদের মনে থাকতে পারে, যার যার অভিরুচি। কিন্তু তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকে যে আপনারা দেখছেন আসাম এবং পশ্চিম বাংলার মুসলমানদের উপর যে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদের উপর যে নিদারুণ নির্যাতন নেমে এসেছে, অপমান করা হচ্ছে, এবং 35 লক্ষ ভোটারকে নাকি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু অভিযোগ এসেছে তৃণমূল থেকে। এই জন্য তাদেরকে হারিয়ে দেওয়ার জন্য তারা সেই হাসিনা স্টাইলে, আমি জানি না হাসিনা ওখানে বসে ওদেরকে কোনো পরামর্শ দিচ্ছেন কিনা, দিতেও পারেন, কারণ এরকম একজন বিশ্বের ভিতরে নাম করা ভোট চোর তো ভোটের ভালো ভালো বুদ্ধি দিতে পারে। কারণ ভারতের ইতিহাসে এই এত বছরের ইতিহাস, 47-এর পর থেকে, 48 থেকে স্বাধীন হওয়ার পর থেকে এবারের মতো এরকম ভোটের কারচুপির অভিযোগ, এমনকি মমতা ব্যানার্জি নিজে বলেছেন সাংবাদিক সম্মেলন করে যে আমি পদত্যাগ করব না, কারণ আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভারতে আমরা ইতিপূর্বে এত ব্যাপকভাবে শুনিনি।
তাহলে ভারতের যে নির্বাচনের পদ্ধতি, নির্বাচনের ব্যাপারে তাদের যে একটা গর্ব ছিল, তাদের একটা অনেক বড় বড় কথা তারা বলতো, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে, তাদের সেটা তারা আজকে জলাঞ্জলি দিচ্ছে শুধুমাত্র ধর্মীয় কারণে, যে মুসলমান হলেই তারা বিজেপি বিরোধী, বিজেপিকে ভোট দেবে না, এদেরকে এখান থেকে বের করো। আর অত্যন্ত আশ্চর্য বিষয়, এই শুভেন্দু অধিকারীর দলের জয়ের পরে বাংলাদেশের সরকারের আমার যে প্রতিক্রিয়াটা, দুইটা জায়গা থেকে প্রতিক্রিয়া এসেছে। একটা হচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান, নাস্তিক জাহিদুর রহমান। তো এই দুজনের কথাতে আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনারা বললেন যে পুশিনের ব্যাপারটা কিন্তু আমরা দেখবো, হয়তো আমরা পুশিন আশঙ্কা করছি, কিন্তু ওনারা একটা কথা বললেন না যে বাংলাদেশের ব্যাপারে, আভ্যন্তরীণ ব্যাপারে বাংলাদেশের পতিত স্বৈরাচারে আশ্রয় দিয়ে তাকে সমর্থন দেওয়া, বাংলাদেশের বর্তমান সরকারকে অবৈধ বলা এবং তাকে ফেরত আনানোর কথা বলা, বাংলাদেশকে মিনিটের মধ্যে মুছে দেওয়া, এই কথাগুলো কিন্তু প্রতিবাদ ওনারা করলেন না। কেন করলেন না এটা আমার জানার খুব আগ্রহ। এটা তো কূটনৈতিকভাবে করতে হবে। একটু কারেকশন করি, আপনারা যেটা বলেছেন 34 লক্ষ না, প্রায় 90 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় 7,60,00,000 ভোটারের মধ্যে 90 লক্ষ বাদ দেওয়া হয়েছে, মানে 12% ভোটার বাদ দিয়েছে। এবং পুশিনের বিষয়টা নিয়ে গয়েশ্বরচন্দ্র রায় তিনিও বলেছেন যে এটাতে এখনই উদ্বেগের কোনো কারণ নাই। আমার কথাটা এইটাই, ওনাদের একটা কথা আমি বারবার, দুইটা লোক একই কথা বলেছেন যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি হেরে গেছেন, নতুন সরকার আসবে, এতে করে বাংলাদেশের সাথে কোনো কিছুতে প্রভাব পড়বে না। এই কথাটা ওনারা গ্যারান্টিটা কিভাবে দিচ্ছেন? এই গ্যারান্টিটা তো আমার কাছে মনে হয় এটা একটা মলম লাগানোর মতো, নিজে কেটে মলম লাগানোর মতো। কারণ প্রভাব পড়বে না এটা আপনি কিভাবে বলতে পারেন? এক কথা, এটা তো আপনাদের হাতে না। শুভেন্দু অধিকারী কি করবে না করবে, তিস্তার পানি দেবে না দেবে না, বর্ডার খুলবে না বন্ধ করবে, আমাদের চ্যানেল দেখতে দেবে কি দেবে না, এটা তো উনি ডিসাইড করবে। আপনারা কিভাবে তার গ্যারান্টি দিতে পারেন? কারণ এই গ্যারান্টি দেওয়ার পজিশন তো আপনাদের নাই। কারণ আপনাদের এখান থেকে বাংলাদেশের চ্যানেলগুলো ওপেন করতে পারেননি, বর্ডার বন্ধ করে দিচ্ছ। আর বর্ডারের ব্যাপারে বলি, অনেকগুলো পয়েন্ট তো আসলে পয়েন্ট এক পয়েন্ট চলে যায়। বর্ডার বন্ধ করা ভালো। আমি মনে করি বাংলাদেশের সাথে এদের যদি বর্ডারটা বন্ধ থাকে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের সমস্ত পণ্য আমরা বিভিন্ন দেশ থেকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, পাকিস্তান, চায়না, তার থেকে ইম্পোর্ট করবো। আমাদের কোনো দরকার নাই। আর ঢাকাতে যে 10 থেকে 15 লাখ লোক যেখানে কাজ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ভারতের নাগরিক উইদাউট ওয়ার্ক পারমিট, তারা যে বড় বড় পদে কাজ করে, কোয়ালিটি কন্ট্রোলটা তারাই করে, তাদেরকে অবিলম্বে গার্মেন্টস মালিকরা একটু বাংলাদেশি চেতনাবদ্ধ হন ভাই, দেশের জন্য একটু ফিল করেন, তাদেরকে এখান থেকে বের করেন। আমরা 10 বছর 8 বছর থেকে বলে আসছি, এরা পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের মতো একটা গরিব দেশ থেকে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্স দেয়, আমার মনে হয় আরব আমিরাত প্রথম। এরপরও আমাদের চেতনা হয় না। সরকারের কথা বাদ দেন, আমি সরকারের কথা বলবো না, রাজনৈতিক দলগুলো সব সময় তাদের আন্ডার দ্য টেবিল এজেন্ডা থাকে, কিন্তু যারা ব্যবসায়ী আছে, বাংলাদেশের উদ্যোক্তা আছে, তারা তো দেশপ্রেমিক হওয়া উচিত। তারা কেন এটা করছে? আজকে একটা বাংলাদেশের ছেলেকে ওখানে অর্ধেক বেতনে চাকরিটা দেন না ভাই। কেন আপনি ভারতের এদেরকে আপনার রাখতে হবে, যেখানে আমাদেরকে তারা ভারতের 26টা রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ? এটা কি আমরা জানি? কেউ কি কোনোদিন বলে? কেন নিষিদ্ধ? কারণ গরুকে ওরা মা মানে। তো ভারত তো একটা হিন্দু দেশ, তারা কেন সংবিধানের ধর্ম নিরপেক্ষ রেখেছে আমি জানি না। আপনি দেখেন, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, ভারতের সংবিধানে আছে ধর্ম নিরপেক্ষ দেশ, সেকুলার দেশ, অথচ সেখানে সংখ্যালঘু শুধু মুসলমান না, খ্রিস্টানদের চার্চ পর্যন্ত, গত ক্রিসমাসের সময় চার্চ পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু কমপ্লিটলি একটা এক ধর্মের দেশ হিসেবে তারা মানে স্বৈরাচারী ভাবে চালাচ্ছে। আর বাংলাদেশ হলো অফিসিয়ালি ধর্মনিরপেক্ষ দেশ এখন আর না, আমরা একটা নর্মাল দেশ, কিন্তু আমাদের মানুষের মধ্যে আচরণটা ওদের ধর্মনিরপেক্ষ থেকে অনেক ভালো। ওই যে ভাই বললেন যে কোনো হিন্দুকে টোকা দেওয়া হয় না টোকা দেওয়া। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তারা হিন্দু ধর্মাবলম্বী, তাদেরকে আমরা আমাদের বন্ধু বান্ধবী মনে করি, তাদেরকে আমরা বাংলাদেশের সেম নাগরিক মনে করি, তাদেরকে আমরা ছোট করি না, তাদের মন্দির ভাঙার চেষ্টা করি না, তাদেরকে অপমান করার চেষ্টা করি না। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা কিন্তু আমাদের জন্য একটা সম্পদ। আমরা মনে করি পৃথিবীর অনেক দেশ, দেখেন ওই যে বললেন কেন বাংলাদেশের ব্যাপারে কথা বলে, কারণ আমরা ইসলাম ধর্মাবলম্বী। আজকে যদি আমরা মুসলিম না হতাম, এই দেশটা যদি আজকে মুসলিম না হয়ে খ্রিস্টান দেশ হতো বা বৌদ্ধ দেশ হতো, আমাদের উপরে এভাবে করে অত্যাচার আসতো না। পুরা পৃথিবীতে তারা কিন্তু ইসলামোফোবিয়াতে ভুগছে। আমি আশ্চর্য হয়ে যাই যখনই তারা তাদের নিজেদের ব্যাপার আসে। ট্রাম্পও কিন্তু একজন ইভাঞ্জেলিস্ট খ্রিস্টান, তাদের টাকার মধ্যে কিন্তু লেখা আছে ইন গড উই ট্রাস্ট।
আমরা যদি বলি আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এইটাই হয়ে যায় ধর্মীয় স্লোগান। আমি এটা বুঝি না এই ডাবল স্ট্যান্ডার্ড কেন। আর একটা কথা যে ভারতের হলো হিন্দু, ভাই আপনি সব একটু নোট করে রাখেন, আমি ভুলে যাব। না না, Please. এটাও বলে দেন, শুধু টাকা না, যখন ডোনাল্ড ট্রাম্পটা যখন শপথ গ্রহণ করে বাইবেলের উপর হাত দিয়ে শপথ গ্রহণ করে, এটাও একটু অ্যাড করে দেন ওটার সাথে। জি জি, থ্যাংক ইউ। এটা তো এইটাই বলছি যে এরা সবকিছুই করবে, কিন্তু যখন এটা ইসলামের ব্যাপারে আসবে, এটা মুসলিমদের যখন কোনো কিছু করতে চাবে, তখন হয়ে যাবে এটা বলে ফ্যানাটিক। ভারতও সেম, হিন্দু সবকিছু করছে, যেই কথাবার্তা শুভেন্দু অধিকারী হয়েছে তার এখন জেলখানা থাকার কথা ভারতের আইন অনুযায়ী, দেশদ্রোহী সংবিধান বিরোধী কথাবার্তা। সে বলেছে ভারত হিন্দুদের দেশ, এখানে কোনো মুসলমান টসলমান থাকতে পারবে না, অথচ ভারত কিন্তু অফিসিয়ালি ধর্মনিরপেক্ষ দেশ, একজন মুসলিম একজন হিন্দু সবার সমান অধিকার। দেখেন তারপরে তার কিছু হয়নি, তার পলিটিক্স শিফট হয়ে গেছে। আপনি ব্রিটেন ধরেন, এই যে ব্রিটেনের রাজা, তারা তো ভাই খ্রিস্টান এবং তারা তো চার্চের অনুসারী এবং খুব সিরিয়াস, অথচ এই ব্রিটেন যখন আমাদের বাংলাদেশে অ্যাম্বাসাডার যখন আসে, তখন তারা বলে বাংলাদেশ জঙ্গি হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটিতে জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হচ্ছে নাকি, এই যে এইসব কথাবার্তা আসে। এই ডাবল স্ট্যান্ডার্ড, এই মিথ্যা প্রচার করাটা এদের বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশে যারা আছি আমাদের অবস্থা কিন্তু এখন, এবার আমি চলে আসি ওই যে আপনি যেটা বললেন এই 47 সালের যেটা বাংলা যে ছিল, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, উড়িষ্যা, আসাম, এটা ছিল বঙ্গ। এটা কেন ভাগ করা হলো? কেন এটাকে ভাগ করা হলো? কারণ এটা তো মুখ্যমন্ত্রী শেরে বাংলা একুফুদ্দৌলা ছিলেন, কিন্তু এটা বাংলার মুখ্যমন্ত্রী। যখন উনি বলেছিলেন কলকাতার দাদা বাবুরা যদি আমার প্রশংসা করে, তাহলে নিশ্চয়ই আমি আমার জনগণের সাথে, আমার মুসলিম জনগণের সাথে কিছু খারাপ করছি, এই জন্য আমার তারা প্রশংসা করে। এই কথা কিন্তু এই শেরে বাংলা একুফুদ্দৌলা, যিনি পাকিস্তান প্রস্তাবক, পাকিস্তান তৈরির ক্ষেত্রে যা সবচেয়ে বড় অবদান, আমরা তো এটা জানি না, আমরা তো এগুলো বলি না। শেরে বাংলা একুফুদ্দৌলাকে আবার আমরা কিন্তু মৃত্যুবার্ষিকী পালন করি, আবার ইয়েও করি, কিন্তু আমরা ওনার কাজটা জানি না। এই কারণে এই যে জিনিসগুলো, বঙ্গটা যদি আজকে একসাথে থাকতো, তাহলে কিন্তু আজকে সমস্যা হতো না। ওনারা তো আমাদেরকে চায়নি, কলকাতার বাঙালিরাও আমাদেরকে অনেক নিচু শ্রেণীর মনে করে, ডোম চান্ডাল মনে করে, এই জন্য চায়নি। কিন্তু এখন আমাদেরকে ছাড়া আবার ওনারা চলতেও পারে না। এখন আমাদেরকে ছাড়া, আমাদের ইলিশ ছাড়া, আমাদের ইয়ে ছাড়া কিন্তু ওনারা চলতে পারে না। এই জিনিসগুলো কিন্তু আজকে এই যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনটা যে ফলাফলটা হয়েছে, যদি সত্যি সত্যি যদি ভোট রিগিং হয়ে থাকে, খুব দুঃখজনক। বাংলাদেশের স্টাইলে হাসিনা যেহেতু ওখানে আছে, করতেও পারে, করেও ফেলতে পারে, করেছে। এটা সঠিকভাবে হোক, এবং আমি চাই বাংলাদেশের মাথা উঁচু করে যেন বাংলাদেশ টিকতে পারে। আমরা আসলে কে, আমরা কি, আমরা যে মুসলিম, আমাদের যে মুসলিম একটা আমাদের ভাবাবেগ আছে, এটা যেন আমরা ভুলে না যাই। সবার আগে আমরা মুসলিম, তারপরে আমরা বাংলাদেশি, তারপরে আমরা কোন দলে সাপোর্ট করি, এইটা যেন সিরিয়ালটা যেন এইভাবে হয়। আর উল্টা যদি করেন, তাহলে এইভাবেই কথা হবে। আমাদের মন্ত্রী সাহেবরা, বিএনপির মন্ত্রী সাহেবরা বলবেন, জিয়াউর রহমান যিনি ছিলেন বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করেছেন, তারই দলের একজন মিনিস্টার, উনি মারা যাওয়ার 40-45 বছর পরে বলবে যে অখণ্ড ভারতই ভালো ছিল, এই জিয়াউর রহমানের যে উনি বেঁচে নাই এটা ভালো হয়েছে, বেঁচে থাকলে হার্ট অ্যাটাক করে মরে যেতেন। ওইটা শুনে যে আমারই দলের লোক ধানের শীষ এ বলছে এটা, তাহলে আমি কি করলাম সারা জীবন? আমার জীবন তো বৃথা। ধন্যবাদ।